কিলিয়ান এমবাপে গোল করেন না গোল করলেন দুইবার। বার্সেলোনা ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার আগে বড় একটা স্বস্তির জয় পেল। 7-0 ব্যবধানে বার্সেলোনা জিতল ম্যানচেস্টার ইউনাইটেডকে। পুরনো চেহারাতে খুঁজে পাওয়া গেল লিগের মাত্র তৃতীয় ম্যাচেই। নাপোলিতে নায়ক হয়ে গেছেন রোমেলু লুকাকু। বায়ার লেভারকুজেন তারা হেরেছে প্রায় 1.5 বছর পর। এই সপ্তাহের ফুটবলে আপনি যা দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, একজনকে দিয়ে শুরু করা যায়, এরিক টেন হ্যাগ। তাকে দেখলে এখন বলতে অনেকেরই ইচ্ছে হতে পারে মুরব্বি। এটা তো আর বলা যাচ্ছে না, বলার কোনো উপায় নাই। কেন আসলে এরিক টেন হ্যাগ নিজেকে লিগের মাত্র তৃতীয় ম্যাচেই এই অবস্থায় বা অবস্থানে খুঁজে পেলেন, সেটা বোঝার আগে লিভারপুলের কাছে তারা যে 3-0 গোলে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে উড়ে গেল, সেটা নিশ্চয়ই আপনার এতক্ষণে অজানা থাকার কথা নয়। লিগের মাত্র 3টা ম্যাচ গেছে, তার ভেতরে ম্যানচেস্টার ইউনাইটেড গোল হজম করে বসেছে 5টা, বিপরীতে মাত্র 2টো গোল তারা করতে পেরেছে। লিগের প্রথম ম্যাচে তারা জিতেছিল, পরের 2টো ম্যাচে সেই পুরনো দুর্দশা এরিক টেন হ্যাগের দলের বেরিয়ে গেল। এবং এই জায়গাতেই এরিক টেন হ্যাগকে নিয়ে আপনার মনে সংশয়টা জাগতেই পারে যে এই সিজনে আসলেই এই কোচ ম্যানচেস্টার ইউনাইটেডে টিকবেন কিনা। এই যে ওল্ড ট্রাফোর্ডে মোহামেদ সালাহ উদযাপন করছেন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা একটা সময় বুঝেও গেছেন যে এই ম্যাচে লিভারপুলের সঙ্গে তার দল আর পারবে না। তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ওল্ড ট্রাফোর্ড, সেখানে সালার এইরকম উল্লাস, সেটা ইউনাইটেড সমর্থকদের মনে নতুন করে যেন ক্ষত সৃষ্টি করেছে। এবং এরপরে আমরা দেখেছি গ্যালারি থেকে সমর্থকেরা ধীরে ধীরে বেরিয়ে গেছেন। ম্যাচের যখন শেষ হয়েছে তখন ম্যানচেস্টার ইউনাইটেডের বোধহয় 20-25 হাজার সমর্থককে কেবলমাত্র মাঠে দেখা গেছে, আর বেশিরভাগটাই বেরিয়ে গেছেন। ইউনাইটেডের এই দশার পেছনে এরিক টেন হ্যাগকে না দোষার কোনো রকম কোনো কারণ নাই। এই ম্যাচটা খেলতে যাওয়ার আগে টেন হ্যাগ বাকি সবাইকে মনে করিয়ে দিয়েছেন তার নাকি আরেকটু বেশি সম্মান প্রয়োজন, কারণ তিনি তার প্রথম সিজনে জিতেছিলেন লিগ কাপ, পরের সিজনে জিতেছেন FA কাপ। এবং তিনি তখন বলেছেন যেহেতু ম্যানচেস্টার সিটির তুলনায় তিনি ইংল্যান্ডের দ্বিতীয় সফল ক্লাব ট্রফি জেতার দিক থেকে, তাই তিনি আরেকটু বেশি সম্মান নাকি ডিজার্ভ করেন। এবং লিভারপুলের কাছে ওই অবস্থায়, ওল্ড ট্রাফোর্ডের এই ছবিটা আরেকবার দেখাই, এই রকম অবস্থায় তিনি যখন 3-0 গোলে হারলেন তখন তিনি প্রেস কনফারেন্সে আরেকবার সেই পুরনো উক্তি নিয়ে আসলেন। তিনি বলতে চাইলেন ম্যানচেস্টার সিটির পর আমরা এই সবচেয়ে বেশি ট্রফি ইংল্যান্ডে জিতেছি। হ্যাঁ, তিনি মিথ্যা কিছু বলেন নাই, তিনি সঠিক কথাই বলেছেন। ইউনাইটেড 2টো শিরোপা গেল 2 বছরে জিতেছে, ম্যানচেস্টার সিটি তারা চ্যাম্পিয়ন্স জিতেছে, প্রিমিয়ার লিগ 2টো জিতেছে। সেই তুলনায় ইংল্যান্ডের দলগুলোর সাথে কম্পেয়ার করলে ম্যানচেস্টার ইউনাইটেড ট্রফি অন্তত পক্ষে জিতেছে। কিন্তু সেটাই কি শেষ কথা? ইউনাইটেড গেলবার লিগে হয়েছিল 8ম, এবং এইবারের সিজনে মাত্র 3 ম্যাচে যে পারফরমেন্স তার দল দেখাচ্ছে সেটা মোটেই আশা জাগানিয়া কিছু নয়। এবং এই কারণেই মুরব্বি, আপনি যদি এই ধাঁচায় কথা বলতে থাকেন আর আপনি যদি এইভাবে আপনার দল খেলতে থাকে, তাহলে খুব বেশি দূর হয়তো মুরব্বি এরিক টেন হ্যাগের যাওয়ার সুযোগ হবে না। এবং দেখুন তার যে সাইনিংগুলো, বেশিরভাগই আয়াক্সের ফুটবলার। তিনি আয়াক্সের মোট সব মিলিয়ে এই 5 জন ফুটবলারকে সাইন করেছেন দলে, তার মানে তিনি তাদেরকে কম বেশি চিনতেন। তারাও এইরকম সাইনিংয়ের পরেও এরিক টেন হ্যাগ কেন তার দলের কাছ থেকে আশানুরূপ ফুটবল খুঁজে পাচ্ছেন না? প্লেয়িং স্টাইলে কেন এখনো বোঝা যাচ্ছে না এরিক টেন হ্যাগ কী করতে চান? কেন তার দল ডেলিভার করতে পারছে না? সেই প্রশ্নগুলো খুব নতুন করে তাই আরও একবার সিজনের শুরুর দিকেই উঠে গেছে। মার্কাস রাশফোর্ড কেন খেলছেন? কাসেমিরোর কি বেহাল দশা? কেন তাকে মিডফিল্ডে রাখা হচ্ছে? না রেখেই বা উপায় কি? স্কট ম্যাকটমিনিকে বাদ দিয়ে যাকে আনা হয়েছে সেই ম্যানুয়েল উগার্তের উপরেই এখন ম্যানচেস্টার ইউনাইটেডের ভরসা। যদি ম্যানুয়েল উগার্তে নাম্বার 6 পজিশনে ভালো করতে না পারেন, তাহলে এরিক টেন হ্যাগের চাকরি বাঁচানো খুব কঠিন বোধহয় হয়ে যাবে। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সমস্যাটা যতখানি প্রকট, ঠিক উল্টো অবস্থা লিভারপুলে। আরেক ডাচ কোচ আর্নে স্লট, যিনি লিভারপুলে এসছেন এবং মাত্র 3টা ম্যাচ তিনি খেলছেন, এই 3 ম্যাচে তার দলের পারফরমেন্স দেখুন, সব মিলিয়ে 7টা গোল তার দল করেছে, একটা গোলও হজম করে নাই। ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালকে সবাই আরও একবার এবারের প্রিমিয়ার লিগের টাইটেল রেসের জন্য ধরেছেন, কিন্তু আমরা কি লিভারপুলকে ভুলে গেলাম? আর্নে স্লটের দলের যদি এই পারফরমেন্স হয়, তাহলে কেন না? এবং লিগের প্রথম 3 ম্যাচ জিতে আর্নে স্লটের একটা রেকর্ডও হয়ে গেছে। লিভারপুলের কোচ হিসেবে সবশেষ সোভেন গোরান এরিকসন, তিনি 2007 সালে লিগের প্রথম 3 ম্যাচ
জিততে পেরেছিলেন এবং সেই জায়গায় আর্নে স্লট নতুন কোচ হিসেবেও সেই রেকর্ডটা ছুঁয়ে ফেলেছেন। স্পেশালি লিভারপুলের মিডফিল্ডটা যেভাবে ওয়ার্ক করেছে সেটা ম্যানচেস্টার ইউনাইটেডকে একদমই দাঁড়াতে দেয় নাই। ওই মিডফিল্ড দিয়ে লিভারপুল ডমিনেট করেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। একই সঙ্গে তাদের ফরওয়ার্ডরা মোহামেদ সালাহ ওল্ড ট্রাফোর্ডে একের পর এক গোল করে যাচ্ছেন, লুইস দিয়াজ জোড়া গোল করছেন, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের একটা গোল বাতিল হয়েছে। লিভারপুল সব মিলিয়ে ওল্ড ট্রাফোর্ড ছেড়েছে মাথা উঁচু করে এবং সবচেয়ে বড় প্রতিপক্ষের এগেনস্টে যখন আপনি এই ধরনের পারফরমেন্স দেখাবেন তখন আপনি টাইটেলের দিকে নজর দিতেই পারেন, সে আপনার কোচ নতুন হোক আর পুরনো ইয়র্গেন ক্লপই থাকুক। নাম্বার 2, হতে হ্যাট্রিক। কার কথা আর বলছি, এর্লিং হল্যান্ড। আর কত গোল করবেন তিনি? 3 ম্যাচ পরেই এই কথা বলতে হচ্ছে আমাদেরকে। পরপর 2 ম্যাচে তিনি হ্যাট্রিক করেছেন, প্রথম ম্যাচেও গোল করেছিলেন এবং হ্যাট্রিক করাটা এখন একটা অভ্যাসে পরিণত করেছেন এর্লিং হল্যান্ড। প্রথম হ্যাট্রিকের পর, প্রিমিয়ার লিগের প্রথম হ্যাট্রিক এই সিজনে তিনি যখন করেছিলেন ইপসউইচ টাউনের পর, তখন বল তো হল্যান্ড নিয়েই যান সাথে করে, যিনি হ্যাট্রিক করেন তাকে বলটা দিয়ে দেওয়া হয়। তখন তার এক টিমমেট ওই বলের ভেতরে লিখেছিলেন, আই এম সিক অফ রাইটিং দিস ম্যাচ বল, মানে আর কতবার ওই ম্যাচ বলে তার টিমমেটরা সাইন করবেন এটা নিয়ে একজন তার বিরক্তি প্রকাশ করেছিলেন। কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেছে রে ভাই, প্রতি ম্যাচে তুমি হ্যাট্রিক করো, 2 দিন পর পর হ্যাট্রিক করো, এটাকে ডাল ভাত বানিয়ে ফেলেছো, বারবার তো সাইন করা যায় না। এই ঘটনা আগের সপ্তাহের, পরের সপ্তাহে হল্যান্ড আরেকবার হ্যাট্রিক করলেন, এবার ওয়েস্ট হ্যামের সঙ্গে, এবং তিনি আরও একবার ম্যাচ বল সঙ্গে করে নিয়ে গেলেন। এবং এবার সম্ভবত ওই টিমমেটই কে লিখেছিলেন এটা তো আমরা বলতে পারি না, কেউ জানেও না। তিনি ওই বলে সাইন করার জায়গায় লিখলেন সামথিং অফ, একটা এফ বর্গীয় শব্দ এবং তারপর অফ। আপনি জানেন তিনি আসলে কি লিখতে চেয়েছিলেন। বিরক্ত, মানুষজন ত্যক্ত বিরক্ত যে এর্লিং হল্যান্ড আর কত হ্যাট্রিক করবেন, আর কত গোল করবেন। এবং হল্যান্ডের এই রেকর্ডটা যদি আপনি দেখেন, অদ্ভুত, অবিশ্বাস্য, পাগলাটে। এর্লিং হল্যান্ড সব মিলিয়ে 69 ম্যাচে করেছেন ক্যারিয়ারে, প্রিমিয়ার লিগের ক্যারিয়ারে হ্যাট্রিক 8টা। তার ক্যারিয়ার হ্যাট্রিক সব মিলিয়ে এই বয়সে 24টা, যেটা তার বয়সের চেয়েও কাছাকাছি আর কি। সেরহিও আগুয়েরো প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি 12টা হ্যাট্রিক করেছেন, সব মিলিয়ে তার 275টা ম্যাচ লেগেছে। আর হল্যান্ডের অবস্থা দেখুন, 69 ম্যাচ খেলেছেন, 8টা হ্যাট্রিক। সেরহিও আগুয়েরোর রেকর্ড কয়দিন টিকবে আপনি খুব ভালো মতনই জানেন। তবে এই সপ্তাহের প্রিমিয়ার লিগে সম্ভবত অন্যতম বড় টকিং পয়েন্ট ছিল ডেকল্যান রাইসের এই রেড কার্ডটা, এবং সেটা পরে গিয়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে আর্সেনালকে একটা পয়েন্ট খুইয়েছে, একটা তো নয় 2টো পয়েন্ট খুঁজেছে, এবং সেটা টাইটেল রেসের। এখনই সব কিছু বলা তো সম্ভব নয়, কেবলই সিজন শুরু হয়েছে। তবে আর্সেনালের জন্য সেটা একটা ব্লো বটে। আর্সেনাল 2টো পয়েন্ট সেখানে হারিয়েছে। পয়েন্ট নাম্বার 3, এবার চলুন যাই লা লিগায়, এবং এমবাপের নিস্তার, বার্সার হাই হোপস। ইন্টারন্যাশনাল ব্রেকে আপনি যখন যাচ্ছেন তার আগে লা লিগার অবস্থা যদি দেখেন তাহলে সবচেয়ে বেশি স্বস্তিতে আছে যে দলটা, তার নাম বার্সেলোনা। 4 ম্যাচের সবগুলোতে তারা জিতেছে এবং শেষ ম্যাচটায় রিয়াল ভায়াদোলিদকে তারা 7-0 গোলে উড়িয়ে দিয়েছে। ওই ম্যাচে বার্সেলোনা জয়ের নায়ক রাফিনিয়া, যে রাফিনিয়া ব্রাজিলের দলেও জায়গা তিনি পান নাই, এবং সম্ভবত ইন্টারন্যাশনাল ব্রেকের আগে যখন ব্রাজিল খেলতে নামবে কিছুদিন পরে, তার আগে রাফিনিয়া একটা হ্যাট্রিক করে কিছুটা মনের ঝালও মেটালেন। কোপা আমেরিকায় অন্যতম সেরা পারফর্মার ব্রাজিলের খারাপ করা দলেও ছিলেন রাফিনিয়া, কিন্তু তাকে না রাখা বিশ্বকাপ বাছাই পর্বে এটা তার জন্য হয়তো একটা ধাক্কা হয়ে এসছে। রাফিনিয়া বার্সেলোনা ক্যারিয়ারে প্রথমবার হ্যাট্রিক করেছেন, দানি ওলমোরা আরও একটা গোল করেছেন, সব মিলিয়ে 7-0 গোলের বড় জয়। হানসি ফ্লিকের এই যে মাত্র 4 ম্যাচেই বার্সেলোনার পরিবর্তিত পারফরমেন্স, সেদিকে অনেক বেশি আলো ফেলছে। হানসি ফ্লিক আসলে চেঞ্জ কি করেছেন সেটা বলতে গেলে তিনি দলের ভেতরে যে ব্যাপারগুলো কাজ করিয়েছেন, যেমন রাফিনিয়ার কথাই আপনি ধরুন, যিনি এই ম্যাচে বার্সেলোনা জয়ের নায়ক। তিনি মূলত লামিন ইয়ামাল থাকার পরে কোন পজিশনটায় খেলবেন এটা নিয়ে নানান রকম সংশয় বা প্রশ্ন ছিল, তার উপরে দানি ওলমো এলেন। অনেকে ধারণা করেছিলেন রাফিনিয়াকে বোধহয় বার্সেলোনা বিক্রি করে দিতে চায়, বা রাফিনিয়ার হয়তো এই দলটায় স্টার্টিং 11-এ অন্তত পক্ষে জায়গা নিশ্চিত নয়। কিন্তু দেখুন সেই রাফিনিয়ায় কী ধরনের পারফরমেন্স দেখালেন, এবং নিকো উইলিয়ামসকে আনার যে একটা বড় শোরগোল ছিল, তিনি যদি বার্সেলোনা শেষ পর্যন্ত চলে আসতেন তাহলে হয়তো রাফিনিয়ার জায়গাটাই খুব বেশি নড়বড়ে হয়ে যেত। এরকম একটা পরিস্থিতি থেকে রাফিনিয়ার হ্যাট্রিক বার্সেলোনার জন্য বেশ স্বস্তির। একটা গোল করেছেন জোস কোন্ডেও, এবং জোস কোন্ডে গোলটা করার পরে
একটা নতুন আলোচনা অন্তত পক্ষে সোশ্যাল মিডিয়ায় চলে এসছে, সেটা হচ্ছে হান্সি ফ্লিক সম্ভবত বার্সেলোনা ফুটবলারদের বলে দিয়েছেন যেদিন ম্যাচ ডে থাকবে এবং ম্যাচ হবে মঞ্জুইকে অর্থাৎ বার্সেলোনার ঘরের মাঠে, তখন প্লেয়াররা যখন মাঠে প্রবেশ করবেন অর্থাৎ স্টেডিয়ামে প্রথমবার আসবেন বাড়ি থেকে বা হোটেল থেকে, তখন তারা একই ড্রেস পরে আসবেন। আপনি গেল বছরের কথা হিসাব করে দেখুন, জুলস কুন্ডে তিনি নানান রকম ফ্যাশনের দিকে অনেক বেশি আগ্রহী, নানান ড্রেস পরে আসতেন। বার্সেলোনার সোশ্যাল মিডিয়া পেজ থেকে খেলা শুরুর 2 ঘন্টা আগে সেসব ছবিও পোস্ট করা হতো। এটা সম্ভবত হান্সি ফ্লিকের পছন্দ হয় নাই, তিনি চেয়েছেন পুরো দল যাতে এক সুতোয় থাকে এবং তিনি ড্রেস কোডও মেনটেন করছেন বলে অনেকে দাবি করছেন সেখানে, যদিও এটাকে ভেরিফাই করা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে সম্ভব হয় নাই। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক টানা যে 4টা ম্যাচ জিতে ফেললেন লিগের প্রথমেই, এই রকম ঘটনা সবশেষ ঘটাতে পেরেছিলেন এরনেস্তো ভালভার্দে। নতুন কোচ হিসেবে তিনিও লিগের প্রথম 4টা ম্যাচ জিতেছিলেন এবং সেবার বার্সেলোনা লা লিগার শিরোপাটাও বাগিয়ে নিয়েছিল। হান্সি ফ্লিকের জন্য এখনই কোনো কিছু অনুমান করা খুব বেশি কঠিন, তবে এইভাবে চলতে থাকলে বার্সেলোনার সম্ভবত দুশ্চিন্তার কারণ কমতেই থাকবে। বার্সেলোনা এখনো পর্যন্ত এই সিজনের সবচেয়ে বড় চ্যাম্পিয়ন, কিন্তু বার্সেলোনা আসলে লা লিগায় পুরোটা রাস্তা যেতে পারবে কিনা সেটা এখনো পর্যন্ত খুব জোর দিয়ে বলার সুযোগ নাই। যে কারণে বলার সুযোগ নাই তার অন্যতম বড় কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের সময়টা খুব একটা স্বস্তির যাচ্ছিল না, তবে কিলিয়ান এমবাপে যদি গোল না পেতেন এবং এরপরে রিয়াল মাদ্রিদকে ইন্টারন্যাশনাল ব্রেকে যেতে হতো, তাহলে বোধহয় অনেকগুলো প্রশ্ন চাউর হয়ে যেতে পারত। ইনফ্যাক্ট এই কিলিয়ান এমবাপে তার প্রথম গোল পাওয়ার আগ পর্যন্ত তাকে সব মিলিয়ে লিগের বাকি 3.5টা ম্যাচে শট করতে হয়েছে 8টা, অফ টার্গেটে শট করেছেন আরও 6টা, তার শট সব মিলিয়ে ব্লক হয়েছে 10টা এবং এরপরে গিয়ে কিলিয়ান এমবাপে তার কাঙ্ক্ষিত প্রথম লা লিগার গোলের দেখা পেয়েছেন। একটা গোলই তিনি করেন নাই, 2টো গোল করেছেন। দ্বিতীয় গোলটা আবার ভিনিসিয়াস জুনিয়র, যিনি পেনাল্টি জিতে নিয়েছিলেন, তিনি আবার দিয়ে দিয়েছিলেন কিলিয়ান এমবাপেকে। এই এমবাপে আর ভিনিসিয়াসের সম্পর্ক কেমন হবে এই নিয়ে তো নানান রকম কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল, সেটা ধামাচাপা দিয়েছেন এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়র দুজন মিলেই। তবে রিয়াল মাদ্রিদের এই ম্যাচের সম্ভবত নায়ক ফেদে ভালভার্দে। নাম্বার 8 টনি ক্রুসের জার্সি নাম্বারটা যিনি নিয়েছেন, তারই একটা ব্যাকহিল, সেটা কিলিয়ান এমবাপেকে ফাঁকা করে দিয়েছিল এবং সেখান থেকেই ডেডলকটা ভেঙেছিলেন ফ্রেঞ্চ ফুটবলার। এবং আপনি এটুকু নিশ্চিত থাকুন যে নাম্বার 8-এর যে কাজটা, সেই কাজটা ফেদে ভালভার্দে যত স্মুথলি করতে পারবেন, রিয়াল মাদ্রিদ তত তাড়াতাড়ি নিজেদের চেনা চেহারায় ফিরবে। ইন্টারন্যাশনাল ব্রেকের আগে কিলিয়ান এমবাপের এই গোলটা রিয়াল মাদ্রিদের জন্য বেশ স্বস্তির, আরও স্বস্তির আন্তোনিও কোন্তের জন্য। এটাই আমাদের নাম্বার 4। রোমেলু লুকাকু নায়ক বনে গেলেন যেদিন। পার্মার সঙ্গে নাপোলির ম্যাচ ছিল এবং সেই ম্যাচের একদিন 2 দিন আগে রোমেলু লুকাকুকে সাইন করিয়েছিল নাপোলি। ওই ম্যাচের 62 মিনিটে যখন রোমেলু লুকাকু মাঠে নামেন, তখন নাপোলি 1-0 গোলে পিছিয়ে ছিল নিজেদের ঘরের মাঠে। আরও একটা বাজে ফলের দিকেই যাচ্ছিল নাপোলির ম্যাচটা এবং তারপর একটা রেড কার্ড, সেই রেড কার্ডে মোটামুটি পার্মার দলটাই এলোমেলো হয়ে গেল, কারণ তাদের গোলকিপার রেড কার্ড দেখেছিলেন। যেহেতু বদলি করার আর কোনো সুযোগ ছিল না, তাই একজন ফুটবলারকে গোলকিপার হয়ে যেতে হলো। ম্যাচের 92 মিনিটে রোমেলু লুকাকু সেই গোলকিপারকে টপকে তিনি গোল করলেন নাপোলি জার্সিতে নিজের প্রথম ম্যাচে এবং দিন শেষে পরে গিয়ে তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়ে গেছেন। 96 মিনিটে আরেকটা গোল করেছেন আঙ্গিসা এবং এই অ্যাডিশনাল টাইমে অর্থাৎ 92 থেকে 96 মিনিটের ভেতরে পুরো ম্যাচটা ছিনিয়ে নিয়েছে নাপোলি। আর রোমেলু লুকাকুর জন্য এর চেয়ে ভালো অভিষেক তার নতুন ক্লাবে হতে পারত না। কোন্তে তার পছন্দের ফুটবলারকে যেহেতু পেয়েছেন এবং তাকে দিয়ে ম্যাচের রেজাল্টটা বের করে এনেছেন, সেটা তার জন্য বেশ বড় একটা ভালো খবর। ইতালিয়ান সেরিয়াতে সবার ওপরে থাকা ইন্টার মিলান বড় ব্যবধানে জয় পেয়েছে। এইসি মিলানের অবস্থা একদমই ভালো নয়, যারা এখনো পর্যন্ত লিগের 3টা ম্যাচে জয়ের দেখা পায়নি। তাদের নতুন কোচ পাওলো ফনসেকা, তিনি বেশ চাপেই পড়ে গেছেন। এরই মধ্যে ইউভেন্তুসও পয়েন্ট হারিয়েছে, রোমার সঙ্গে তারা গোল শূন্য ড্র করেছে, তাই সেরিয়ার সবার উপরের জায়গাটা তাদের এই সপ্তাহে আর বাগানো হয় নাই। ইতালিয়ান সেরি আ থেকে চলুন যাই আমরা বুন্দেসলিগায়, যেখানে আসল খবর হচ্ছে ওই যে অর্ণবের একটা গান আছে না, হারিয়ে গিয়েছে এই তো জরুরি খবর। বায়ার লেভারকুজেনের জন্য জরুরি খবর হচ্ছে হেরে গেছে তারা। কতদিন পর তারা বুন্দেসলিগায় হারলো। একেবারে যদি সময়ের হিসাব করে বলেন তাহলে 2023 সালের মে মাসে বায়ার লেভারকুজেন বুন্দেসলিগায় সবশেষ ম্যাচ হেরেছিল এবং এরপর
টানা ৩৫ ম্যাচ তারা ছিল অপরাজিত। গেলবার অপরাজিত থেকেই জাবি আলোনসোর দল জিতেছিল বুন্দেসলিগা। তারা হারলো অবশেষে এসে, এবং এই যে একটা হার, এই হারটা তারা হেরেছে লাইপজিগের বিপক্ষে একটু অন্যরকমভাবে। ২-০ গোলে যে ম্যাচে এগিয়েছিল বায়ার লেভারকুজেন, সেই ম্যাচে অন্তত পক্ষে তাদের হারার কথা নয়। উল্টো যারা সাধারণত ২-০ গোলে লেভারকুজেনের বিপক্ষে এগিয়ে থাকে তাদেরকেই লেভারকুজেন এতদিন ভুগিয়ে এসেছিল, কিন্তু ঘটনাটা পুরোপুরি পাল্টে দিতে পেরেছে লেভারকুজেনের বিপক্ষে লাইপজিগ। সেটা লেভারকুজেনকে প্রথম হার পাইয়ে দিয়েছে। এই সপ্তাহে বায়ার্ন মিউনিখ তারাও জিতেছে, এবং সেখানে থমাস মুলারের একটা রেকর্ড হয়েছে। বদলি হিসেবে তিনি নেমেছিলেন, ক্যারিয়ারে বুন্দেসলিগায় ১৫০তম গোলটা করেছেন থমাস মুলার, এবং এখন বায়ার্ন মিউনিখের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারদের ভেতরে থমাস মুলারের নামটা ১ নম্বরে। বাকি যারা রয়েছেন সবাই ক্লাব লেজেন্ড। কত বড় লেজেন্ড থমাস মুলার সেটাও নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। এই ছিল কম বেশি সব মিলিয়ে আমার এই সপ্তাহের সেরা 5 পয়েন্ট। হয়তো অনেক কিছুই মিস করে গেছি, এবং এরপর ইন্টারন্যাশনাল ব্রেক, এরপর ফিরে আবার আমাদেরকে এই 5 মিশালি খুঁজতে হবে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। তবে আপনি আমাকে এই ফাঁকে জানাতে পারেন আসলে কোনো পয়েন্ট মিস করে গেলাম কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.